নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো দেবই, পাশাপাশি ভারতীয় ফুটবল নিয়েও কিছুটা আলোচনা করার রয়েছে আমার আজকের এই ভিডিওতে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আপনি জয়েনও করতে পারেন। প্রথমেই আসা যাক ভারতীয় ফুটবলের খবরের দিকে। আমরা জানি সুনীল ছেত্রী কামব্যাক করেছেন, অবসর নিয়েছিলেন। গত বছরের জুন মাসে কলকাতাতে তিনি লাস্ট ম্যাচ খেলেছিলেন। তারপরে আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর নিয়েছিলেন। ভারতীয় ফুটবল দলের জার্সিটা তিনি তুলে রেখেছিলেন। কিন্তু ১ বছরও গেল না, মাত্র কয়েক মাসের মধ্যেই কিন্তু তিনি আবার তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন। তিনি আবার ভারতীয় দলের জার্সি গায়ে নামতে চলেছেন। এই মার্চ মাসেই ১৯ তারিখ এবং বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে ১৯ তারিখে মালদ্বীপসের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ। তারপরে বাংলাদেশের বিরুদ্ধে মার্চ মাসেই বোধহয় ২৫ তারিখে ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচে সুনীল ছেত্রীকে হয়তো খেলতে দেখা যাবে। এই ভারতীয় দলে সুনীল ছেত্রীর ফিরে আসাটাকে আপনারা কিভাবে দেখছেন আমি জানি না। কিন্তু আমি অন্তত হ্যাঁ, ঠিকই সুনীল ছেত্রী একজন ভারতীয় ফুটবল দলের লেজেন্ড, ক্যাপ্টেন। তিনি এই বয়সেও আ যে খেলাটা তিনি খেলছেন আইএসএল এ যে খেলা খেলেছেন ১০-১১টা গোল করে ফেলেছেন। তো সেটার জন্য হ্যাটস অফ। আমি নিজেও অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে সুনীল ছেত্রী যে খেলা খেলছে তিনি এত দ্রুত ভারতীয় দলের জার্সিটা না তুলে রাখলেই পারতেন। যেখানে ভারতীয় দলের জেনুইন স্ট্রাইকারের একটা অভাব এখনো রয়েছে। সুনীল ছেত্রী অবসর নিয়েছেন। তারপরে অনেকগুলো মাস কেটে গিয়েছে, অনেকগুলো ম্যাচও খেলা হয়েছে। কোনো গোল করার লোক খুঁজে পাননি ভারতীয় দলের কোচ। কিন্তু অপশন তার হাতে ছিল। তিনি ব্যবহার করতে পারলে অপশন হতে পারত। এই ডেভিডের মতন প্লেয়াররা কিন্তু তার বড় অপশন হতো মানালো মার্কোয়েজের যদি তাদেরকে একটু সাহসিকতা নিয়ে যদি তারা ব্যবহার করতেন। আইএসএল এ ডেভিডও কিন্তু যখনই নেমেছে গোল করেছে। এটা ঠিক যে ডেভিডকে হয়তো অস্কার ব্রুজো খুব বেশি ব্যবহার করেননি। কিন্তু ডেভিড জেনুইন স্ট্রাইকার, গোলটা চেনেন, গোল কানা নন এবং খুবই অল্প বয়স। তো এই প্লেয়ারগুলোকে যদি এখন তৈরি না করে আর কবে তৈরি করবে? আমি জানি না। তো সুনীল ছেত্রীর ফিরে আসাটা একটা দিকে ভালো যে তার মতন লেজেন্ড তিনি আবার ভারতীয় দলে ফেরাতে ভারতীয় দলে আক্রমণ ভাগ শক্তিশালী হবে কিন্তু কতদিন? তিনি আর কতগুলো ম্যাচই বা খেলতে পারবেন, তাই না? তো আমাকে তো সামনের দিকে ভাবতে হবে। সুনীল ছেত্রী বা মনবীর সিংদের নিয়ে যদি আমি ভাবতে চাই তাহলে মানে আমি পিছোচ্ছি। যেভাবে ভারতীয় দলের ফুটবল র‍্যাংক পেছোচ্ছে, আমিও ভারতীয় দলের যে চিন্তা ভাবনা তাতে কিন্তু এগোনোর ভাবনা নেই, পিছিয়ে যাওয়ার ভাবনা। একটা দিক ভালো যে গুরপ্রীতকে এই টিমে রাখা হয়নি, গুরপ্রীত সিং সান্ধু গোলকিপার। দীর্ঘদিন তিনি ভারতীয় দলে গোলকিপিং করেছেন। কয়েকটা ম্যাচে তিনি অধিনায়কত্বও করেছেন। কিন্তু এটা ঠিক যে গুরপ্রীত তার সেরা ফর্মে নেই। তো বিশাল কাইত সুযোগ পাবেন, এটা স্বাভাবিক। বিশাল কাইতকে এর আগেই সুযোগ দেওয়া উচিত ছিল। তাই হোক, বেটার লেট দ্যান নেভার। বিশাল কাইতকে সুযোগ দেওয়া হয়েছে। তবে খুবই খারাপ লাগছে বিষ্ণু এবং ডেভিডের সুযোগ না পাওয়াটা। এদেরকে কিন্তু ভারতীয় দলে বিবেচনা করা হয়নি। বিষ্ণুর মতন প্লেয়ারকে অতি অবশ্যই ভারতীয় দলের দরকার ছিল। উইং দিয়ে যে দৌড়টা, যে স্কিল তার মধ্যে রয়েছে, আমি তো বলব যে এই প্লেয়ারগুলোকে আজ যদি সুযোগ না দেয় আর কোনোদিনই সুযোগ দিতে হবে না। দিতেই হবে না। কারণ এত পলিটিক্স করে না ফুটবলটা হয় না। কোনো দেশই এত পলিটিক্স করে না তার প্লেয়ার বাছাই করতে গিয়ে। যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলে হচ্ছে। আগেও হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধরনের আ পলিটিক্স করা হচ্ছে সেটা মানে কি বলবো? নির্লজ্জ ভারতীয় ফুটবল সংস্থা। যাদের র‍্যাংক পেছনে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েও এখনো যদি এই পলিটিক্স এর শিকার হতে হয় বিষ্ণু ডেভিডদের, এটা কিছু বলার নেই। সেই যদি সুনীল ছেত্রীকে নিয়ে ভাবতে হয় তাহলে আর বাইচুং ভুটিয়ারা কি দোষ করলো? তো তাদেরকে তুলে নিয়ে আসুক। রহিম নবী, বাইচুং ভুটিয়া এদেরকে নিয়ে এসে খেলাক। আইএম বিজানকেও নামিয়ে দিক। পারলে কল্যাণ চৌবে, সুব্রত পাল তারাও নেমে যাক। হোয়াট ইস দিস ম্যান? একটা প্লেয়ার অবসর নিয়ে নিয়েছে। সে হয়তো ক্লাবের হয়ে খেলছে কোনো একটি ক্লাবে। তার মানে তাকে ভারতীয় দলে আবার ফিরিয়ে নিয়ে আসার মতন প্রয়োজন পড়ল? এটা তো পরিষ্কার হয়ে গেল যে ভারতীয় দলের ফুটবল প্লেয়ার তুলে আনতে পারছে না। এটা ভারতীয় যারা ফুটবল ফেডারেশন রয়েছে তাদের ব্যর্থতা। এটা তারা মেনে নিলেন পরিষ্কার। এটা আমিও বলছি না। মানে আমি হয়তো এখন বলছি এই কথা কিন্তু এই সুনীল ছেত্রীরই যিনি শ্যালক সুব্রত ভট্টাচার্যের ছেলে, সেও কিন্তু বলছে।
একথা অনেক প্রাক্তন ফুটবলাররাই বলছেন, বলবেন। আমি জানি না কিভাবে, কি কারণে এই সিদ্ধান্ত। ভারত কি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে? যে সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে নিতেই হলো। ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, ডেভিডদের সুযোগ দেওয়া হবে না। আই লিগে বহু প্লেয়ার রয়েছে, তাদের কয়েকজনকে দেখে নেওয়া যেতে পারত। এইগুলো তো সুযোগ, ফ্রেন্ডলি ম্যাচগুলো তো সুযোগ এই সমস্ত প্লেয়ারগুলোকে দেখে নেওয়ার। বাট সেটা হবে না আমাদের দেশে। যেমন কোচ, তেমনই টিম ম্যানেজমেন্ট, তেমন ফুটবল ফেডারেশন। এভাবেই চলবে। ভারত এক পেছোতে পেছোতে হয়তো এরপরে আর এই সমস্ত খেলারও যোগ্যতায় থাকবে না। আমি জানি না যে এই চিন্তা ভাবনাগুলো কাদের মাথা থেকে বেরোয়। হ্যাঁ, তাকে একটা ভালো করে ফিরিয়ে নিয়ে এসে একটা ভালো ম্যাচ খেলতে দিয়ে তাকে হয়তো সংবর্ধনা দেয়া যেতে পারত। তো সেই ব্যবস্থাও তো কলকাতায় হয়েছিল। তারপরেও আবার তাকে কামব্যাক করাতে হচ্ছে, মানে এটা ধরে নেওয়া যায় যে ভারতে যথেষ্ট পরিমাণে ভালো মানের ফুটবলার উঠে আসছে না। আদপে কিন্তু সেটা সত্যি নয়, ভালো মানের ফুটবলার রয়েছে। দেখে নেওয়ার, খুঁজে নেওয়ার লোকের অভাব রয়েছে। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের খবরের দিকে। ইস্ট বেঙ্গলে কিন্তু এখন চাপানুতোর চলছে, বিক্ষোভ-টিক্ষোভ হয়েছে গত ম্যাচের পরেই। গত ম্যাচে আরকাদাগের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল যে এফসি চ্যালেঞ্জ লিগে ম্যাচটা হেরেছে ১-০ গোলে। তারপরে সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন। কোচ তিনি যথেষ্ট আশাবাদী যে অ্যাওয়ে ম্যাচ তিনি জিতবেন। কিন্তু আরকাদাগের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে গিয়ে জেতা, এটা কিন্তু খুবই টাফ ব্যাপার। তো ইস্ট বেঙ্গল কোচ গতদিনই একটা হিন্টস দিয়েছিলেন, কোচ এবং কর্মকর্তা দেবাশিস দত্ত, অর্থাৎ ম্যাচের পরে যে নর্থ ইস্টের বিরুদ্ধে তাদের যে ম্যাচটা রয়েছে সেখানে অনেক বেশি রিজার্ভ বেঞ্চে প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হবে, ফার্স্ট টিমের কয়েকজনকে রেস্ট দেওয়া হবে, তাতে প্লেয়াররা একটু বেশি রেস্ট পেয়ে অ্যাওয়ে ম্যাচটা খেলতে যেতে পারবে। অনেকটা ফিটনেস লেভেল অনেক হাই থাকবে, এটা তারা জানিয়েছিলেন। আর সেটাই বাস্তবায়িত হতে চলেছে বলে জানা যাচ্ছে। নর্থ ইস্ট ইতিমধ্যেই কিন্তু তারা আইএসএল এ প্লে অফে চলে গিয়েছে। এখন উড়িষ্যা আর মুম্বাই সিটি এফসির মধ্যে একটা লড়াই চলছে। আমি বলবো এক্ষেত্রে অ্যাডভান্টেজ মুম্বাই সিটি এফসি, কারণ তারা একটা পয়েন্ট পেলেই কিন্তু প্লে অফে চলে যাবে। তো নর্থ ইস্টের কিছু হারানোর নেই, ইস্ট বেঙ্গলেরও কিছু হারানোর নেই। তাই ইস্ট বেঙ্গল এই ম্যাচটাতে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটছে। ইনফ্যাক্ট এই ম্যাচটাতে ইস্ট বেঙ্গল রিজার্ভ বেঞ্চের যে শক্তি সেটা দেখে নিতে চাইছে এবং তাদেরকে ব্যবহার করবে। প্লাস সিনিয়র টিম, ফার্স্ট টিমের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে। বিদেশিদের অলমোস্ট সব্বাইকেই বিশ্রাম দেওয়া হবে এই ম্যাচটাতে। এই ম্যাচে শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই ৫ থেকে ৬ জন ফুটবলার চলে গিয়েছে শিলংয়ে। শিলংয়ে যেহেতু খেলা হবে। তো তাদের মধ্যে দেবজিৎ মজুমদার, ডেভিড, বিষ্ণু, আ পাশাপাশি নিশু কুমার, এই প্লেয়াররা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। বিনো জর্জ সম্ভবত তিনিই কোচিং করাবেন এই ম্যাচটাতে। কোচ হিসেবে তিনিই থাকবেন ডাগ আউটে। বিদেশি বলতে একমাত্র ক্লেটন সিলভাকে সেখানে পাঠানো হচ্ছে। আর কোনো বিদেশিকে সেখানে পাঠানো হচ্ছে না। এখান থেকে যারা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবেন তুর্কমেনিস্তানে, তারা ওই শিলং থেকে সরাসরি চলে যাবেন। বাকি টিম তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে পাড়ি দেবে। অর্থাৎ বাকি টিম মানে এরা ৬ জন তো খেলবে না, এদের সাথে রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা থাকবেই। রিজার্ভ তো আশা করা যায় যে রিজার্ভ বেঞ্চের, মানে আমি বললাম রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের সঙ্গে এরা গিয়েছেন। দেবজিৎ নামটা হয়তো বললাম, রিজার্ভ বেঞ্চেই বসে দেবজিৎ। তো চাকুমান্ডিরা এই ম্যাচটাতে আইএসএল খেলার স্বাদ পাবে এবং নিজেদেরকে অন্তত শোকেস করতে পারবে যে আমরাও একটা অপশন ছিলাম, আপনারা আমাকে ব্যবহার করেননি। এটাও কিন্তু বোঝানোর সুযোগ থাকছে তাদের সামনে। তো আমি বলবো রিজার্ভ বেঞ্চের যে প্লেয়াররা সুযোগ পাবেন, তা জেসিন হোক কিংবা আমান কিংবা চাকুমান্ডি, প্রত্যেকেই জান প্রাণ দিয়ে খেলুন। মনে করুন এটাই আপনার জীবনের শেষ ম্যাচ। এটাই আপনার জীবনের শেষ ম্যাচ, শেষ সুযোগ। এরপর আপনি হয়তো আর সুযোগ পাবেন না। তো এখানে যাবতীয় এনার্জি দিন। ম্যাচটা জিতে দেখান। ম্যাচটা জিতে দেখান অস্কারকে। হয়তো বিরাট কোনো ফারাক হবে না। পয়েন্ট তালিকায় একটু পয়েন্টটা বাড়বে ইস্ট বেঙ্গলের। কিন্তু যেটা হবে সেটা আপনারাও যে নক করার মতন জায়গাতে রয়েছেন, আপনাদের মধ্যেও যে কোয়ালিটি রয়েছে, যেটা অস্কার এতদিন পরখ করেননি বা অস্কার কেন অন্য কোনো কোচ সেভাবে পরখ করতে পারেননি, সেটা আপনারা প্রুফ করে ছাড়ুন। প্রুভ ইট, প্রুভ ইট। আমি বলবো জেসিন, আমান, চাকু কিংবা সায়ন যে বা যারা এই ম্যাচটাতে খেলার সুযোগ পাবেন,
তাদের প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ থাকবে যে আপনারা নিজেদেরকে প্রুভ করুন। 100 নয় 200, 300% দিন এই ম্যাচটাতে। নর্থ ইস্টকে হারিয়ে দিন তাদের ঘরের মাঠে। যে বা যারাই সুযোগ পাবেন। এত ভালো খেলুন যে অস্কার পরের সিজনে আপনাদেরকে প্রত্যেক ম্যাচের টিমে নামাতে, টিমে রাখতে, প্রথম টিমে রাখতে যেন বাধ্য হয়। আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অতি অবশ্যই বলবো ইস্টবেঙ্গল যেন এই ম্যাচটাও জেতে। আর আরকাদাগের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটা যেন ইস্টবেঙ্গল জেতে। অস্কার বুজো যেন এমন কোনো রণকৌশল তৈরি করতে পারে যেখানে তাদেরকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেমিফাইনালে যেতে পারে ইস্টবেঙ্গল। অস্কার বুজো তিনি আশাবাদী, কিন্তু সেখানকার সমর্থক, তারপরে এদের যে ব্যবহার রয়েছে, আরকাদাকের আমার মানে মাঠে তাদের যে রণকৌশল বলুন বা ব্যবহার, টিম স্পিরিটের বড় অভাব রয়েছে বলে আমার মনে হচ্ছে। প্রচুর প্লে অ্যাক্টিং করে, ব্যথা না লাগতেই তারা শুয়ে গড়াগড়ি খাচ্ছে, টাইম ওয়েস্ট করছে প্রচুর। আর একটা বলবো সমর্থকদের উদ্দেশ্যে আমার বার্তা, বলুন বা যাই বলুন, ক্লিটনকে নিয়ে আপনারা প্রচুর কুরুচিকর মন্তব্য করছেন, নানান রকম মন্তব্য করছেন। ক্লিটনও পাল্টা তার জবাব দিয়েছে, ক্লিটন সিলভা। বাট এটা নট ফেয়ার, এটা ঠিক নয়। ক্লিটন সিলভা এতগুলো বছর ধরে খেলছে, 3 বছর ধরে খেলছে, 2টো সিজনে সে ভালো খেলেছে। প্রায় 12 বছর পরে ইস্ট বেঙ্গলকে কাপ দিয়েছে, সে ওই টিমটার ক্যাপ্টেন ছিল। তো এখানেও ক্লিটন সিলভাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয়। হ্যাঁ, খারাপ ফর্ম যাচ্ছে তার, খেলতে পারছে না হয়তো, কিন্তু ওই মানুষটিও চেষ্টা করছে ইনজেকশন নিয়ে হোক, যা করে হোক, সুস্থ হয়ে মাঠে নেমে চেয়ার আপ করা, টিমকে উদ্বুদ্ধ করা, বিং আ ক্যাপ্টেন সে তার রেসপন্সিবিলিটি পালন করার চেষ্টা করছে। এখানে ক্লিটন সিলভার কিছু নেই। সবারই তো একটা সময় আসে যে সে আর সেটা করতে পারে না। তো ক্লিটন সিলভারও সেটা হয়েছে, বয়স প্লাস ফর্ম কোনোটাই নেই। এই মুহূর্তে পাচ্ছে না। চোটাঘাত একটা বড় বিষয়। তো সেই কারণেই হয়তো ক্লিটন সিলভা খেলতে পারছে না। এই সিজনটা ফ্লপ। কিন্তু 2টো সিজন তো ভালো খেলেছে। সেটা তো অন্তত স্মৃতিতে থাকা উচিত। সবকিছুই যদি আমি ওই শর্টস আর রিল দেখার মতন করে ভুলে যাই তাহলে তো মুশকিল। একটু অন্তত পারফরম্যান্সটা মনে রেখে কারো বিরুদ্ধে কথা বলুন। প্লিজ এই আচরণটা ইস্টবেঙ্গল সমর্থকদের হতে পারে না। ক্লিটনও সেটাই বলছেন। এই ধরনের আচরণ করবেন না। ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা কখনো এতটা অভব্য আচরণ করেন না যে প্লেয়ারদেরকে ডাইরেক্ট টার্গেট করবে সোশ্যাল মিডিয়াতে। ডোন্ট ডু দিস। করবেন না প্লিজ। এটা ইস্টবেঙ্গলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন হবে না কিন্তু। আপনি যে ইস্টবেঙ্গল সমর্থক যেটা গর্ব করে বলেন, জয় ইস্টবেঙ্গল, সেটা আর বলার জায়গায় থাকবেন না। এরপর বিদেশিরা খেলতে আসবে। একে তো এই ধরনের এত নিম্নমানের রেফারিং হয় ভারতীয় ফুটবল লিগে। তারপরে যদি আপনারাও বিদেশি প্লেয়ারদেরকে এভাবে তুলোধনা করেন, সেটা তো ঠিক নয় না? পার্টিকুলারলি একেবারে ইন্ডিভিজুয়ালি তার প্রোফাইলে গিয়ে এগুলো করবেন না প্লিজ। হুম, আর কিছু বলার নেই। আজকের এই ভিডিও এখানেই শেষ করব। আশা করব যে নর্থ ইস্ট এবং তুর্কমেনিস্তানে গিয়ে ইস্টবেঙ্গল জয় করে ফিরবে। আইএসএল এর শেষ ম্যাচটা ইস্টবেঙ্গল জয় পাবে। ওইদিকে এএফসি চ্যালেঞ্জ লিগেরও এই কোয়ার্টার ফাইনালে জিতে কোয়ালিফাই করবে। অন্তত 2টো গোলের ব্যবধানে ইস্টবেঙ্গলকে জিততে হবে তারা যদি সেমিফাইনালে যেতে চায়। যদি 1-1ও হয়, মানে 90 মিনিটসে খেলা এন্ড হয়েছে, সেখানে ইস্টবেঙ্গল 1 গোলে পিছিয়ে আছে। আবার 90 মিনিটসে খেলা হবে। সেখানে যদি দেখা যায় ইস্টবেঙ্গল 1 গোলে জিতলো, তাহলে আবার টাই ব্রেকার হবে। তো আমি চাইবো ইস্টবেঙ্গল যেন টাই ব্রেকারের আগেই ম্যাচটা জিতে যায়। 2-0 গোলে, 3-1 গোলে যাই হোক না কেন, এবং সেমিফাইনালে যায়, এটা প্রত্যেকেই চাইছেন। এরপরে সুপার কাপের লড়াই রয়েছে। সেটা আরো কিছুদিন দেরি আছে। এপ্রিলে হবে। এপ্রিলেরও 21 তারিখে। সো টেক ইউর টাইম অ্যান্ড উইন দ্য ম্যাচ। শুভেচ্ছা রইল। আগামী দিনে আরো ভিডিও হয়তো দেবো, কিন্তু এই ভিডিওতে শুভেচ্ছা জানালাম। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভুলভাল কথা কারো প্রোফাইলে গিয়ে বলবেন না, এটা আশা রাখবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।